হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 10-এর একটা টপিক তোমাদের সকলের সাথে আলোচনা করে নেব। আর সেটা হলো, যেটা আমি বোর্ডে লিখে রেখেছি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমরা যারা আপকামিং মাধ্যমিক দিতে যাবে তাদের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং শুধু আপকামিং মাধ্যমিক যারা দিতে যাবে তাদের জন্যই না, সবার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি এই কারণেই বলছি যারা মাধ্যমিক দিতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ এটা কিন্তু 200% কমন তোমাদের পরীক্ষাতে আসবেই। 1 মার্কসে, 2 মার্কসে, 3 মার্কসে এবং 5 মার্কসে, প্রত্যেকটা মার্কের জন্যই কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ব্রড কোয়েশনে এটা আসার চান্স সব থেকে বেশি, মানে 3 আর 5 মার্কসে এটার চান্স আসার চান্স সব থেকে বেশি। 1 মার্ক 2 মার্কসেও কিন্তু এটা আলাদাভাবে ছোট ছোট টপিকের আকারে আসতে পারে। তাহলে আজকে আমি যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আর শুরু করার আগে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোনো অসুবিধা থাকলে জানাও, আর বেল আইকনটা প্রেস করে রাখো ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই জিনিসটা পড়তে গেলে তোমাদের আগে জানতে হবে বায়ুমণ্ডল কি এবং স্তর বিন্যাসটা কি। এই দুটো জিনিসের মিনিং তোমাদের ভালো করে বুঝতে হবে, যে বায়ুমণ্ডল কি আর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কি। আগে আমি স্তর বিন্যাসটাতে যাই। স্তর অর্থাৎ স্তর কি, লেয়ার্স, অর্থাৎ এক একটা স্টেপ বা লেয়ার্স, মানে এক একটা সিঁড়ি বা এক একটা লেয়ার বা এক একটা স্তর, সেটাকেই আমরা বলছি স্তর। তোমরা এই স্তর কথাটি অনেক জায়গায় শুনে থাকবে। এবং বিন্যাস কথার অর্থ হলো এই স্তরগুলো কিভাবে অবস্থান করছে বা এর শ্রেণী বিভাগ কি, কিভাবে এটা বিন্যস্ত, কিভাবে এটা ছড়িয়ে আছে, সেইটা বোঝাতে গেলে আমরা বলছি বিন্যাস। তাহলে স্তর বিন্যাস মানে কি, যে স্তরগুলি পরস্পর পরপর একের উপর এক অবস্থান করছে সেটাকে আমরা বলছি স্তর বিন্যাস। সেটা সম্পর্কে আমরা পড়বো। কার স্তর বিন্যাস? না, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এবার জানতে হবে বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল হলো একটি অদৃশ্য আবরণ, যেটা পৃথিবীর উপর চাদরের মতো ঘিরে আছে। অর্থাৎ আমাদের পৃথিবীর উপর যে চাদরের মতো ঘিরে আছে সেটাকে আমরা বলি বায়ুমণ্ডল, যেটাকে চোখে দেখা যায় না। এবং এর মধ্যে থাকে বিভিন্ন গ্যাসীয় উপাদান, বিভিন্ন ধূলিকণা, যে জিনিসগুলো নিয়ে বায়ুমণ্ডল গঠিত হয়। এবং এটি পৃথিবীর ওপর কিভাবে চাদরের মতো ঘিরে থাকতে পারে, না মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা মহাকর্ষ শক্তির জন্য, মহাকর্ষ বলের জন্য। কারণ আমরা সবাই জানি পৃথিবী তার নিজের মধ্যে থাকা সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষিত করে বা আকর্ষণ করে। সেই রকম সে বায়ুমণ্ডলকেও কিন্তু নিজের দিকে আকর্ষণ করে রেখেছে, যার জন্য বায়ুমণ্ডল চাদরের মতো অদৃশ্য অবস্থায় পুরো পৃথিবীকে বেষ্টন করে আছে। একেই আমরা বলি, তাহলে যে অদৃশ্য আবরণ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুরো পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকেই আমরা বলি বায়ুমণ্ডল। তাহলে এই যে বায়ুমণ্ডলের মধ্যে তোমরা এখানে মণ্ডল কথাটি দেখতে পাবে। এই মণ্ডলটা যে শুধু বায়ুমণ্ডল আছে তা কিন্তু নয়, বায়ুমণ্ডল ছাড়া আরো অনেক মণ্ডল আছে, সেইগুলো এবার আমরা আলোচনা করব। এই স্তর বিন্যাস পড়ার আগে তোমাদের প্রত্যেকটা মণ্ডল সম্পর্কে একটু ছোট্ট ছোট্ট বিষয় জানতে হবে, তাহলে কিন্তু এই বায়ুমণ্ডলটা পড়তে বা এই স্তরগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে 4টে মণ্ডল কি কি দেখো, এখানে আমি অলরেডি লিখে রেখেছি। এক হলো শিলামণ্ডল। তাহলে কি বললাম? এক হলো শিলামণ্ডল। অর্থাৎ শিলামণ্ডল কি, যে মণ্ডল শিলা নিয়ে তৈরি, অর্থাৎ যেখানে মাটি, পাথর, বিভিন্ন জিনিস নিয়ে আমাদের ভূত্বক বা বেসটা তৈরি, যার উপর আমরা দাঁড়িয়ে আছি, যার উপর আমরা বসবাস করছি, যেটাকে আমরা বলছি স্থলভাগ, সেটাই হলো শিলামণ্ডল। 2 নম্বরে শিলামণ্ডলের উপর কি আছে? দুটো জিনিস বলা ভুল, বায়ুমণ্ডলও আছে, কিন্তু আগে আমি দুটো আলোচনা করি। কি আছে? জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে জীব 2 প্রকার, এক উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী নিয়ে তৈরি হচ্ছে জীবমণ্ডল। এবং আরেকটা যেটা জিনিস, যেটাকে আমরা বলছি জল, অর্থাৎ জলের অপর নাম জীবন, যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না, সেটা কি? জলভাগ, বা সেটাকে আমরা ভালো কথায় বলি বায়ুমণ্ডল। তাহলে কি কি মণ্ডল হলো? 1 শিলামণ্ডল, 2 জীবমণ্ডল এবং 3 বায়ুমণ্ডল।
4 নম্বর বায়ুমণ্ডল, যেটা ছাড়া পৃথিবীর সমস্ত অস্তিত্বই নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই থাকবে না, বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে, বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। সেই মণ্ডলটি হলো বায়ুমণ্ডল, যেটা আজকে আমি তোমাদেরকে পড়াবো, যার বিভিন্ন ভাগ, স্তর, যেটা আজকে আমি তোমাদের পড়াবো। এই বায়ুমণ্ডল আমাদের পৃথিবীতে থাকা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। তার 4টে কারণ হলো, 1 নম্বর, এই বায়ুমণ্ডল পৃথিবীকে রেখেছে আবরণ করে রেখেছে চাদরের মতো, অর্থাৎ পৃথিবীতে আসা কোনো ক্ষতিকারক রশ্মি কিন্তু বায়ুমণ্ডল থাকার জন্য তা প্রবেশ করতে পারে না এবং আমাদের জীবকুলের কোনো ক্ষতি করতে পারে না। এই বায়ুমণ্ডলের মধ্যে আছে বিভিন্ন গ্যাসীয় উপাদান। এই গ্যাসীয় উপাদানগুলো না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না, অক্সিজেন না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না, কোনো প্রাণের অস্তিত্বই থাকতো না। এছাড়াও রয়েছে অনেক গ্যাসীয়। এছাড়া বায়ুমণ্ডল কি করে? বায়ুমণ্ডল মেঘ, বৃষ্টি, ঝড় এই সমস্ত পৃথিবীতে যাতে সংঘটিত হয় তার ব্যবস্থা করে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে ঝড়, বৃষ্টি, মেঘ এগুলো হতোই না, পৃথিবীর সমস্ত জীবকুল সমস্ত কিছু নষ্ট হয়ে যেত। এবং পৃথিবীতে যাতে অতিরিক্ত উত্তপ্ত পৃথিবী না হয়, অতিরিক্ত উষ্ণতা যাতে না বেড়ে যায়, সেই উষ্ণতার হ্রাস বৃদ্ধিও বজায় রাখে কিন্তু বায়ুমণ্ডল। তাহলে বুঝতেই পারছো বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা কতটা। তাহলে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা যেহেতু আছে, তাই বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে শুরু করা যাক বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তরকে আমরা দুটো ভিত্তিতে ভাগ করি, দুটো বেসিসে ভাগ করি। দুটো ভিত্তি কি কি? একটা হলো বায়ুমণ্ডলের ভেতর কি কি উপাদান আছে তার উপর আমরা ভাগ করি, বায়ুমণ্ডলের মধ্যে কি কি গ্যাসীয় উপাদান আছে সেটার উপর আমরা একটা ভাগ করি। আরেকটা আমরা কিসের ভিত্তিতে ভাগ করি না, বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস না বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ উষ্ণতা কমছে না বাড়ছে, সেটার উপর ডিপেন্ড করে আরেকটা আমরা ভাগ করি। তো আজকে আমি যেটা তোমাদের পড়াবো সেটা হলো প্রথম ভিত্তিটা, অর্থাৎ উপাদানের ভিত্তিতে যে ভাগটা, সেইটা আমি তোমাদেরকে পড়াবো। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের উপাদান, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে ধূলিকণা আছে, কি কি গ্যাসীয় উপাদান আছে, আর কি কি এলিমেন্টস আছে, তার উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে প্রধান দুটি ভাগে, বায়ুমণ্ডলের স্তরকে প্রধান দুটি ভাগে ভাগ করেছি। 1 নম্বর বলছে হোমোস্ফিয়ার, যার বাংলা নাম সমমণ্ডল, হোমোস্ফিয়ার যার বাংলা নাম সমমণ্ডল। এবং 2 নম্বর হলো হেটেরোস্ফিয়ার। 2 নম্বর কি? হেটেরোস্ফিয়ার, যার বাংলা নাম বিষমমণ্ডল। এই জিনিসটা দেখে, অর্থাৎ সমমণ্ডলের বিষমমণ্ডল, এই দুটো কথা দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারছো সম এবং বিষম এই দুটো কথার অর্থ কি। সম কথার অর্থ এটাই, কিন্তু এর কাকে বলে বা এর সংজ্ঞা মনে রাখার একটা বড় উপায় কি, সমমণ্ডল। সম কথার অর্থ হলো সমান, সম কথার অর্থ কি? সমান। অর্থাৎ যে বায়ুমণ্ডলের স্তরটিতে প্রত্যেকটা গ্যাসীয় উপাদান সমান পরিমাণ এবং সমান অনুপাতে থাকে তাকে আমরা বলছি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, যেটি ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা কত না 88 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা 88 কিলোমিটার পর্যন্ত, সেইটাকে আমরা বলছি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। 2 নম্বর আসছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। বিষম কথার অর্থ কি? যার মধ্যে কোনো সমান ব্যাপার নেই, অর্থাৎ প্রত্যেকটাই অসম বা বিষম, সমান নয়, অসমান, সেটাকেই আমরা বলছি বিষমমণ্ডল। তাহলে হেটেরোস্ফিয়ারে অবস্থিত গ্যাসীয় উপাদানগুলি কিন্তু সমান অনুপাতে বা সমান পরিমাণে থাকে না, প্রত্যেকটি স্তরে এক একটি গ্যাসীয় উপাদান বিরাজমান থাকে এবং প্রত্যেকটি গ্যাসীয় উপাদানের অনুপাত বিভিন্ন রকম। তাই জন্য আমরা হেটেরোস্ফিয়ারকে বলি বিষম মণ্ডল। হেটেরোস্ফিয়ারকে কি বলি? বিষম মণ্ডল। এবং এর অবস্থান কোথায়? এই যে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল বা হোমোস্ফিয়ার অবস্থিত, 88 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ, 88 কিলোমিটারের পর সর্বোচ্চ স্থান হলো 10,000 কিলোমিটার। এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু হেটেরোস্ফিয়ার অবস্থান করছে বা বিষমমণ্ডল অবস্থান করছে। তাহলে সমমণ্ডলের অবস্থান ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার, আবারও বলছি
এবং বিষমমণ্ডলের অবস্থান কিন্তু 88 কিলোমিটার থেকে সর্বোচ্চ 10,000 কিলোমিটার পর্যন্ত। নেক্সট কি বলছে না, হেটেরোস্ফিয়ারের দেখো 4টি ভাগ আছে এবং হোমোস্ফিয়ার কতগুলি, আমি বললাম যে উষ্ণতার হ্রাস বৃদ্ধি একটা ডিপেন্ড করে, তার উপরেও বায়ুমণ্ডলের স্তর তৈরি হয়। তার মধ্যে যে বায়ুমণ্ডলের স্তরগুলো তৈরি হয় সেটি 6 ভাগে বিভক্ত, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের পড়াবো। এখানে একটা ইন্ট্রোডাকশন জাস্ট দিচ্ছি। সেখানে কিন্তু এই যে 6টা ভাগ আমি এখানে অলরেডি লিখে রেখেছি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এর মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই 3টে স্তর কিন্তু পড়ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের মধ্যে, আর বাকি 3টে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এইগুলো হেটেরোস্ফিয়ারের মধ্যে পড়ছে। এছাড়া হেটেরোস্ফিয়ারকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি বলছে, হেটেরোস্ফিয়ারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে সব থেকে নিচে যে স্তরটি আছে, অর্থাৎ সব থেকে ভারী যে স্তরটি, যেটি ভারী সেটাই নিচে থাকবে, সেটি কি, আণবিক নাইট্রোজেন স্তর। এখানে নাইট্রোজেন লেখাটা পুরোটা আমি লিখতে পারিনি জায়গার অভাবের জন্য, তাই আমি এর সংকেত দিয়ে লিখেছি, N2 মানে নাইট্রোজেন, আণবিক নাইট্রোজেন স্তর। 2 নম্বরে যে স্তরটি আছে সেটি হলো পারমাণবিক অক্সিজেন স্তর। 2 নম্বরে কি আছে, পারমাণবিক অক্সিজেন স্তর। 3 নম্বরে আছে হিলিয়াম স্তর। 3 নম্বরে কি স্তর আছে, হিলিয়াম স্তর। এবং 4 নম্বরে সবচেয়ে উপরে সব থেকে হালকা স্তর হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসও হালকা, হাইড্রোজেন স্তর তাই সব থেকে উপরে অবস্থান করছে। তাহলে প্রথমে আণবিক নাইট্রোজেন স্তর, তার উপরে পারমাণবিক অক্সিজেন স্তর, তার উপরে হিলিয়াম স্তর এবং 4 নম্বরে যাচ্ছে হাইড্রোজেন স্তর। এবং এই ছবিতে যদি তোমরা দেখতে পাবে এই 3টে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নিয়ে তৈরি হয়েছে হোমোস্ফিয়ার এবং বাকি 3টে নিয়ে তৈরি হয়েছে হেটেরোস্ফিয়ার। এখানে স্ফিয়ার কথাটা আমি লিখতে পারিনি বলে ছোট করে লিখেছি, তোমরা বুঝে নেবে। এইখানে যে ছবিটা আছে এই ছবিটা তোমরা যদি চাও আমি তোমাদের PDF করে কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ছবিটা পেয়ে যাবে, বা যে কোনো জায়গায় গুগল সার্চ করবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলে বা লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, তাহলে এই ছবিটা কিন্তু তোমরা আরো ভালো করে পাবে। এইটা কিন্তু তোমাদের বইতে নেই, সহায়িকা বইতে থাকতে পারে, বাট আমি যে দুটো বই তোমাদের পাঠ্য বই ফলো করতে বলেছি সেই বইতে কিন্তু এই ছবিটা তোমরা পাবে না। তো ওই বইটা থেকে তোমরা এই ছবিটা দেবে না, এই ছবিটা আঁকতেই হবে। মানে একটা কোয়েশ্চেন লিখতে গেলে ভূগোলে সবসময় জানো যে ডায়াগ্রাম ইজ আ মাস্ট, তাই কি করতে হবে, সবসময় ছবি বা ডায়াগ্রাম কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে এই ছবিটাই পার্টিকুলারলি আঁকতে হবে। বইতে যে ছবিটা আছে ওইটা কিন্তু কোনো কাজের ছবি না, ওই ছবিটা আঁকলে তোমরা একদমই নম্বর পাবে না। ওই ছবিটা আঁকবে না, এই ছবিটাই আঁকবে। সেক্ষেত্রে কমেন্টে তোমরা আমাকে জানাও, আমি ছবিটা দিয়ে দেবো। আর যারা চাও যে ডাউনলোড করবে তারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের মধ্যে যে স্তরটি রয়েছে, অর্থাৎ হোমোস্ফিয়ার শেষ এই জায়গায় এবং হেটেরোস্ফিয়ার শুরু এই জায়গায়, এই যে মাঝখানে স্পেসটা যেটা দেখো আমি বোল্ড করে দিলাম, এই স্পেসটার নাম হলো টার্বোপজ। এই স্পেসটার নাম কি, টার্বোপজ। এখানে পজ কথার একটা মিনিং আছে, সেটা কি জানো, পজ। আমি ইংলিশে লিখলে হয়তো তোমরা বুঝতে পারবে পজ কথার মিনিং কি। পজ কথার অর্থ হলো থামা, অর্থাৎ ভিডিও প্লে করতে করতে আমরা পজ করে দিই। তার মানে একটা লেয়ার শুরু হচ্ছে আর একটা লেয়ার, মানে একটা লেয়ার শুরু হয়ে শেষ হচ্ছে, নতুন একটা লেয়ার শুরু হচ্ছে। এর যে মধ্যবর্তী স্থানটা, এই স্থানে বায়ুমণ্ডল শূন্য অবস্থায় থাকে, মানে এখানে কোনো রকম বায়ুমণ্ডলের কিছু ধূলিকণা, কোনো গ্যাসীয় উপাদান কিচ্ছু থাকে না, এখানটা একেবারে শূন্য অবস্থা থাকে। তখন বলা হয় যে বায়ুমণ্ডলে যেন ওই জায়গাটা পজ নিয়েছে, অর্থাৎ থেমে গেছে, তাই জন্য এই জায়গাটাকে আমরা বলি টার্বোপজ, মানে এইটার পার্টিকুলার নাম। এরকম প্রত্যেকটা লেয়ারেরই পজ আছে, সেগুলো পরের ভিডিওতে তোমরা পাবে। আপাতত উপাদানের ভিত্তিতে একটাই পজ, সেটা হলো টার্বোপজ। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই আমি পড়ালাম। এর পরের ভিডিওতে আমি বাকিগুলো আলোচনা করব, অনেক বড় ভিডিও এটা,
আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। এই তিনটে প্রথমে পড়াবো, তারপরে তিনটে আরেকটা ভিডিওতে পড়াবো। তার জন্য তোমাদের চ্যানেলে থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওগুলোতেও দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।